নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের এই দ্বিতীয় ইউনিট টেস্টের প্রথম যে প্রশ্ন অর্থাৎ বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1 নবম শ্রেণী ক্লাস 9 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। যে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে পারো। নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা এবারের পরীক্ষাও তোমাদের 40 মার্কের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট অথবা ওই 75 মিনিট এই টাইপের। সিলেবাস নম্বর বিভাজন নমুনা প্রশ্নপত্র সহ সম্পূর্ণ প্রশ্নের উত্তরে আমি এই ভিডিওতে দেখাবো। বাংলা সিলেবাস প্রথমে দেখি দ্বিতীয় ইউনিট টেস্ট সিলেবাসটা কী হচ্ছে, যেমন নব নব সৃষ্টি, তারপরে তোমার গিয়ে হলো রাধারানী চিঠি, তারপরে আকাশ, হ্যাঁ, আবহমান, ব্যাকরণ হচ্ছে বাংলা শব্দভাণ্ডার, তারপর শব্দ পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম বিস্তারিত আলোচনা, নির্মিত হচ্ছে ভাবার্থ সার অংশ, হ্যাঁ, সহায়ক পাঠ এই বইয়ের বোমযাত্রীর ডায়েরি, করভাস এবং স্বর্ণপণি গল্প। 3টি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত 3টি পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্ষেত্রে উপরোক্ত ক্রম অনুসারে একটি করে গল্প পড়াতে হবে, অর্থাৎ এবারে করভাস আছে, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে তোমাদের সিলেবাস। এখন সরাসরি আমরা প্রশ্নটা দেখব। এই হচ্ছে তোমাদের প্রশ্ন, যে এখানে এমসিকিউ 8টা প্রশ্ন আছে, 2 নম্বরে কম বেশি 15টি প্রশ্নের শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও 3, 4 এভাবে করে তোমাদের এই সম্পূর্ণ প্রশ্ন। আমরা প্রশ্নটা একটু বড় করে দেখাচ্ছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণী, বিষয় বাংলা, সময় 1 ঘন্টা 20 মিনিট, পূর্ণমান 40। এখানে কিন্তু 8টি এমসিকিউ প্রশ্ন আছে, হ্যাঁ, তাই 8টি এমসিকিউ প্রশ্ন 1-এর 1 থেকে শুরু করে 1-এর 8 পর্যন্ত, 7-8 পর্যন্ত, এবং 2 নম্বরে হচ্ছে কম বেশি 15টি শব্দের মধ্যে এখানে 8টি প্রশ্ন, 3 নম্বরে হচ্ছে 3টি প্রশ্ন এবং 4টি প্রশ্ন, 4 নম্বরে 2টি প্রশ্ন, আর 5 নম্বরে হচ্ছে তোমার 2টি, 6 নম্বরে 2টি, ঠিক আছে। এই হচ্ছে তোমার সমস্ত যে প্রশ্ন। এবার আমরা সরাসরি উত্তর পর্বে চলে যাব 1-এর 1। পুরুষ মানুষের গলার কণ্ঠস্বর শুনিয়ে রাধারানীর মনে কি হলো? রাধারানীর মনে রোদন বন্ধ হইল, অর্থাৎ গ নম্বরের উত্তর। আকাশে 7টি তারা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত সেটি হলো কি? রূপসী বাংলা। তারপরে ভারতের আর্যগণ কোন ভাষার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন? ফার্সি, অর্থাৎ ক নম্বর। এরপর আমরা পরের প্রশ্নে যাব। চিঠি যে তারিখ স্বামীজি লিখেছিলেন সে তারিখটা হচ্ছে কত? 29শে জুলাই 1897। তারপর পক্ষী বিজ্ঞানীদের সম্মেলন চেয়ারম্যান ছিলেন কি? কোভারি বিয়াস, খ নম্বর। তারপরে 1-এর 6 তৎসম মানে সংস্কৃতের সমান, ঘ নম্বর। তারপরে 1-এর 7 ধ্বনির লিখিত রূপলোকি, ধ্বনির লিখিত রূপর বর্ণ। তারপরে কবি এটি কী ধরনের বিশেষ্য? কবি এটি সমষ্টিবাচক বিশেষ্য, এটা ঘ নম্বর, ঠিক আছে। এই হচ্ছে তোমার 8টি প্রশ্ন এবং সরাসরি 2 নম্বরের প্রশ্নে চলে যাব। রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল? রাধারানী মায়ের পথ্যের সংগ্রহের জন্য রাধারানী বনফুল তুলে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। তাহলে নবনব সৃষ্টির রচনাংশের লেখক রান্নাঘর থেকে কি তাড়ানো মুশকিল বলেছেন? নবনব সৃষ্টির রচনাংশে রান্নাঘর থেকে আলু, কপি ও এ জাতীয় বিদেশি সবজি তাড়ানো মুশকিল বলছে। রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিলেন? মায়ের পথ্য সংগ্রহের জন্য রাধারানী ফুল তুলে মালা গেঁথে রথের হাটে বিক্রি করার পরিকল্পনা করে। আকাশে 7টি তারা কবিতায় কাদের মৃদু ঘ্রাণের কথা বলা হয়েছে? পুকুরের জল থেকে ভেসে আসা চাঁদ ও সরপুঁটি মাছের মৃদু ঘ্রাণের কথা। ছোট একটি ফুল দুলছে, কিসের ফুল দুলছে? বর্তমানে দাঁড়িয়ে কবির মনে শৈশব জীবনে নানা ঘটনা মনে পড়ছে, এই স্মৃতি ফুল দুলছে। আরগাস নামটি কোথায় রয়েছে? আরগাস নামটি রয়েছে গ্রিক উপকথায়। গ্রিক দেবী হেরা আরগাসের চোখগুলো তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন। ধাতু বিভক্তি কাকে বলে? ধাতু বিভক্তি উদাহরণ দাও। ধাতুর সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে ধাতু বিভক্তি বলে। কর্য কি? করি। ধাতু বিভক্তি যুক্ত হয় ক্রিয়াপদ হয়। সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বিশেষ্য পদে কোনো সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে, যেমন জনতা, সমিতি, সভা, দল, পাল, হ্যাঁ, মালা, সারি ইত্যাদি। পৃথিবী কোন পদ? পৃথিবী শব্দটি বিশেষ্য পদ। এই হচ্ছে তোমার এবারে 3 নম্বরের প্রশ্ন। কণ্ঠস্বর শুনিয়ে রাধারানী রোদন বন্ধ হইল। কার কণ্ঠস্বর শুনিয়ে রাধারানীর রোদন বন্ধ হয়েছিল এবং কেন? রাধারানী গল্পাংশ উল্লেখিত বংশে প্রতীকের গলার আওয়াজ শুনে রাধারানীর কান্না বন্ধ হয়েছিল। রথের মেলায় বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার কারণে মালা বিক্রি না হওয়ায় রাধারানী যখন কাঁদছে, অন্ধকারে কেউ তার ঘাড়ের উপর এসে পড়ে। ভয়ে রাধারানী উচ্চস্বরে কেঁদে উঠে। তখন সেই অপরিচিত ব্যক্তি প্রশ্ন করেন, কে গা তুমি কাঁদো? চেনা লোক না হলে গলার আওয়াজে রাধারানী দয়ালু মানুষের উপস্থিতি যেন বুঝতে পেরেছিল, তাই তার কান্না বন্ধ হয়েছিল। কেশবতী কন্যা
না যেন এসেছে আকাশে। পংক্তিটি ব্যাখ্যা করো। উদ্ধৃতি পংক্তিটি কবি যোগীনন্দ দাশের লেখা আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন। গ্রাম বাংলার সন্ধ্যাকে তিনি এক মানবী রূপে কল্পনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে, কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে, তার ছড়িয়ে পড়া কালো চুল ঘনিয়ে আসে রাতের অন্ধকার। কবির চোখে এভাবেই কবি কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। কোন বিশেষ প্রয়োজনে স্বামী বিবেকানন্দ মিস নোবেলাকে চিঠি লিখেছিলেন? স্বামী বিবেকানন্দ ইংরেজ ভক্ত মিস্টার স্টাডির চিঠি পড়ে তিনি জানতে পারছেন মিস নোবেল ভারতে এসে ভারতবাসীর সেবায় নিজেকে নিযুক্ত করতে আগ্রহী। তাই স্বামীজি এই চিঠির মাধ্যমে তাকে সব দিক বিবেচনা করার জন্য উপদেশ দিয়েছেন। তবে তিনি তার মনের আবেগ প্রকাশ করে জানিয়েছেন যে তার মতো নারীর খুব প্রয়োজন ভারতবর্ষকে উদ্ধার করার জন্য। তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তিনি আলোচনা করেছেন। এরপর বর্তমান যুগের ইংরাজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, কারণ অবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন। প্রাচীন যুগের সংস্কৃতি ভাষা তো বটেই, তাছাড়া হিব্রু, গ্রিক, আবেস্তা প্রভৃতি সব ভাষাই আত্মনির্ভরশীল। কিন্তু বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়, কারণ প্রয়োজনে বাংলা কিংবা অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ গৃহীত হচ্ছে। পাঠান মোগল শাসন যুগে আইন, আদালত, খাজনা খারিজ ব্যাপার নতুন নতুন শব্দের জন্য আরবি ও ফার্সি ভাষা থেকে শব্দ নিতে হয়েছিল। তার পরবর্তী ইংরেজি শাসন যুগে ইংরেজি ভাষার মাধ্যমে নিতে হয়েছে কিংবা হচ্ছে না। অন্যান্য ভাষা থেকেও শব্দ ইংরেজির মাধ্যমে প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকেছে। কাজে বর্তমানে বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। কম বেশি 150টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, এই বিধবার পরিচয় দিয়ে পরিণতি কী হলো সংক্ষেপে লেখো। রাধারানী গল্পে রাধারানীর মা ছিলেন এক অবস্থাপন্ন পরিবারের বউ, কিন্তু স্বামীর মৃত্যুর পর একজন জ্ঞাতির সঙ্গে তার মোকদ্দমা হয়। হাইকোর্টে হেরে যাওয়ার পর রাধারানীর মাকে সর্বস্ব হারাতে হয়। ডিক্রিদার সেই জ্ঞাতি ডিক্রি জারি করে তাকে ভিটে থেকে উচ্ছেদ করে দেন। প্রায় 10 লক্ষ টাকা সম্পত্তি বেহাত হয়ে যায়। নগদ যা ছিল তাও ব্যয় হয়ে যায় মামলায় খরচ জোগাতে। অলংকার ইত্যাদি বিক্রি করে রাধারানী মা প্রিভি কাউন্সিল আপিল করে এইসব মামলা মোকদ্দমা, কারণ রাধারানীর মা নিঃস্ব হয়ে পড়ে। তার খাবার জোগাড়ের ব্যবস্থা থাকে না। বিধবা একটা কুটিরে আশ্রয় নিয়ে কোনো রকমের শারীরিক পরিশ্রম করে দিন কাটতে থাকে। দারিদ্র্যের কারণে রাধারানী বিয়ে দিতে পারে না, কিন্তু দুর্ভাগ্যবশত রথের আগে রাধারানীর মা ঘোরতর অসুস্থ হয়ে পড়ে, ফলে শারীরিক পরিশ্রম করার ক্ষমতা হারায়। খাবার জোগাড়ের ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যায়। আর রাধারানীকে ভাবতে হয় কীভাবে কোথা থেকে মার পাথ্যের জোগাড় হবে। এরপরে আবহমান শব্দের অর্থ কি? কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গেই নামকরণ কতদূর সামঞ্জস্যপূর্ণ বলে তুমি মনে করো? আবহমান কথাটি আক্ষরিক অর্থ হলো যা অনন্তকাল ধরে বহমান। এখানে চিরকালীন ও চিরন্তর অর্থ বোঝাতে আবহমান শব্দটি ব্যবহার করা হয়েছে। বহু বছর আগে মানুষ ঘর বাঁধা শুরু করছে, মানুষ তার কুটি নির্মিত করেছে, সযত্নে বেঁচে থাকার জন্য সবজি ফলিয়েছে। বহমান সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে, কিন্তু নিবিড় অনুরাগ এই ঘর বাঁধা আচ্ছা জন্মভূমির মাটিকে, হাওয়াকে ভালোবাসার অদম্য ইচ্ছার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভিটের সংলগ্ন ছোট একটি লাউ মাচা, যা কবি এখন প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, তার টান সর্বজনীন। যদি কখনো কাউকে কোনো প্রয়োজনে নিজের জায়গা ছেড়ে দূরে কোথাও চলে যেতে হয়, তবু চেনা ভিটের জন্য সবসময় তার মন অস্থির হয়ে থাকে। পরিচিত ঘাসের গন্ধ মাখার জন্য মন ভরে থাকে। দুরন্ত পিপাসায় সময় এগিয়ে চলে। প্রতিদিন সূর্য উঠে, প্রতিদিন অস্ত যায়। সন্ধ্যা নামে, সন্ধ্যার বাতাস নদীর উপর থেকে গ্রামের বুকে ছুটে আসে। অফুরন্ত এক প্রাকৃতিক সৌন্দর্য তার চিরকালীন, বারবার প্রতিদিন অবিরাম এই ঘটনা ঘটে চলেছে, তবু এর কোনো শেষ নেই। ঠিক তেমনি মানুষের মনে ঘরবাঁধা আকাঙ্ক্ষা ও চিরকালীন এই ঘটনাগুলো আবহমান কাল ধরে লক্ষ্য করা যায়। তাই কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ সামঞ্জস্যপূর্ণ বলে মনে করি। তারপরে চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দর স্বদেশ ভাবনার পরিচয় দাও। মহান সাধক স্বামী বিবেকানন্দ ছিলেন একজন প্রকৃত ভারতপ্রেমী। তিনি আজীবনকাল তার কাজের মধ্যে দিয়ে ভারতের সামাজিক আধ্যাত্মিক উন্নতি সাধনে নিরলস প্রচেষ্টা করে গেছেন। আলোচ্য চিঠিটি স্বামীজি তার অন্যতম শিষ্য মিস নোকে লিখেছেন। চিঠির মূল উদ্দেশ্য ছিল ভিন্ন হলেও এই চিঠির মাধ্যমে ভারতবাসীর প্রতি তার মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। স্বামীজি বিশেষ করে ভারতের পিছিয়ে পড়া নারী সমাজকে নিয়ে চিন্তিত। তিনি বলছেন, ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। স্বামীজি মনে করেছেন মিশনো এর শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্র অসীম ভালোবাসা, দৃঢ়তা ভারতের নারী সমাজকে এগিয়ে নিয়ে চলতে পারে। আবার আমরা স্বামীজির কলমে ভারতবাসী কুসংস্কারশূন্য ভাবনা, পরাধীন মানসিকতা, জাতি ভাবনা প্রভৃতি সম্পর্কে গভীর খেদ লক্ষ্য করতে পারি। এভাবে স্বামীজির লেখনী থেকে তার তীব্র দেশপ্রেমীর পরিচয় সুস্পষ্টভাবে পাওয়া যায়।
কারভার যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কোন ঘটনার এই প্রমাণ পেয়েছিলেন তা লেখো। সত্যজিৎ রায় রচিত করভাস গল্পের প্রফেসর শঙ্কুর তার অরনিথন যন্ত্রের মাধ্যমে 2 সপ্তাহের মধ্যে কারভাসের শিক্ষায় অভাবনীয় উন্নতি ঘটেছিল। আর তারপর থেকে সে নিজেকে অন্য ধরনের কাকেদের থেকে আলাদা মনে করতে শুরু করে। একদিন দুপুরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। 3টি নাগাদ এক কান ফাটানো বাস পড়ার শব্দ হলো। প্রফেসর শঙ্কু জানালার কাছে গিয়ে দেখেন তার বাগানের বাইরে শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকেলে বৃষ্টি থেমে গেলে বাইরের কাকেদের প্রচণ্ড কোলাহল শোনা যায়। সে অঞ্চলের সব কাক ওই মরা গাছটার কাছে এসে কোলাহল করতে শুরু করে। প্রফেসর তার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালে সে ফিরে এসে জানায় যে ওই গাছটার নিচে একটা কাক মরে পড়ে আছে, তাই কাকেরা এত চেঁচাচ্ছে। বোঝা যায় যে বাস পড়ার ফলে কাকটার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেখানে কাকেরা এসে জড়ো হয়েছে সেখানে করভাস প্রফেসরের ঘর থেকে বেরোনোর কোনো আগ্রহ দেখায়নি। সে এক মনে তখন পেন্সিল দিয়ে প্রাইম নাম্বারস অর্থাৎ মৌলিক সংখ্যা লিখছিল। এই ঘটনায় প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে করভাস নিজেকে সাধারণ কাকেদের থেকে আলাদা করে রাখতে চায়। এরপরে ভাবার্থ বা সার অংশ লিখো। এটা স্মরণ রাখা কর্তব্য যে পৃথিবীতে যেখানে এসে তুমি থামবে সেখানেই হতেই তোমার ধ্বংস আরম্ভ হবে, কারণ তুমি কেবল একলা থামবে, আর কেউ থামবে না। জগৎ প্রবাহের সঙ্গে সমগতিতে যদি না চলতে পারো তবে প্রবাহের সমস্ত সচল বেগ তোমার উপরে এসে আঘাত করবে। একবার বিদীর্ণ বিপর্যস্ত হবে কিংবা অল্পে অল্পে ক্ষয়প্রাপ্ত হয়ে কালস্রোতের তলদেশে অন্তর্নিহিত হয়ে যাবে। হয় অবিরাম চলো এবং জীবন চর্চা করো, নয় বিশ্রাম করো, বিলুপ্ত হও। পৃথিবীর এরকম নিয়ম। গতিময়তা জীবন, এটার উত্তর সারাংশ যেটা গতি নিরন্তর ছন্দে প্রতিনিয়ত চলছে জীবন প্রবাহ। এই অবিরাম চলার মধ্যে যে গতি হারায় সেই হয়ে পড়ে নিশ্চল ও মৃত। তাই জীবনের জন্য প্রয়োজন নিরন্তর চলমানতা, তা না হলে স্থবিরতা ও হতাশা গ্রাস করবে। ভাব সম্প্রসারণ। এ জগতে হায় সেই বেশি চায় যারা ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এবার ভাব সম্প্রসারণ। শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থায় ক্ষমতাভোগী মুষ্টিমেয় মানুষের দ্বারা প্রতিদিন শোষিত হয়ে চলে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষ। এর ফলে শোষক শ্রেণী আরও বেশি সমৃদ্ধিশীল হয়ে ওঠে আর সাধারণ মানুষ আরও গরিব হয়। অথচ ধনীর যে ধন সম্পদ অধিকারী তা তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত, কিন্তু ক্ষমতায় মোহ যে প্রলোভনের উন্নতার জন্ম দেয় সেখানেই বঙ্গহীন হয়ে ওঠে শোষণ। ফলে মনুষ্যত্ব লাঞ্ছিত হয়, দুর্বিষহ হয়ে ওঠে সাধারণ মানুষের বেঁচে থাকা। এই চাহিদা এবং শোষণের তীব্রতার সামনে প্রায়শই অসহায় আত্মসমর্পণ করতে হয় শ্রমজীবী মানুষকে। জীবনানন্দের ভাষায় বলতে হয় সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। ধনীদের দ্বারা গরিবের সম্পদ লাভ, তাদের নিঃস্ব করে দেওয়ার চেষ্টা, তাই মানব ইতিহাসের এক নষ্ট প্রাত্যহিকতা। এই হচ্ছে তোমার টোটাল মডেল প্রশ্ন এবং তার প্রশ্নের উত্তর। তা আমি পরিশেষে বলবো তোমরা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর পরবর্তীতে আরও এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমরা সাথে থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।